টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি খুবই হৃদয়স্পর্শী আসলে ঘটনা হয়ে থাকে আমাদের জীবনে। খুবই ডেলিকেটেড একটি বিষয়, স্পর্শকাতর একটি বিষয়। খুব সুন্দর বাংলায় যদি আমরা বলি সেটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ হতেই পারে, কারোর সাথে কারোর বনিবনা না হলে হতেই পারে, কিন্তু এই বিবাহ বিচ্ছেদের যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, এতে করে আমাদের সামাজিকভাবে যেরকম, পারিবারিকভাবে যেরকম, এরকম বিভিন্ন জায়গায় আমাদেরকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই প্রজন্মের আমাদের সন্তানেরা এখন কিন্তু বয়স হয়ে গেলেও বিয়ে করতে চায় না। কেন জানি এই একটি আশঙ্কা তাদের মধ্যে সবসময় বিরাজ করে থাকে। আজকে আমরা এই বিষয়টা, অর্থাৎ নিউ ইয়র্কে বিবাহ বিচ্ছেদের পরের জীবন, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হতেই পারে কিন্তু পরবর্তী জীবনে কি ধরনের কনসিকুয়েন্সেস তৈরি হতে পারে, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। সেই সাথে থাকবে ইমিগ্রেশনের কিছু তথ্য তো থাকবেই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একটু আগেই বলছিলেন আপনি খুবই ক্লান্ত, যথেষ্ট সারাদিন পরিশ্রম করেন, তারপরেও আমরা ডাকলেই সাথে সাথেই ছুটে আসেন। এবং আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করবেন, যে নিউ ইয়র্কে বিবাহে বিচ্ছেদের পরের জীবনটি অর্থাৎ কেমন চলে। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাইব, যে এই নিউ ইয়র্কে ডিভোর্সের পর একজন মানুষের জীবনে সবচেয়ে বড় আইনি ও মানসিক চ্যালেঞ্জগুলো কি কি হয়ে থাকে, জনাব মীর এম মিজানুর রহমান? ধন্যবাদ। আমি একটু হেসে ফেলেছিলাম যে ইসের পরের জীবন। প্রথম হচ্ছে কারোর জন্য ইটস এ বিউটিফুল থিং, আপনি ফ্রি হয়ে গেলেন। তো এগুলো হচ্ছে মশকরা করার কথা, ফান করার বিষয়, কিন্তু সবসময় ব্যাপারটা তো তা না। প্রথম কথা হচ্ছে, যেই দুজন মানুষের মধ্যে বিবাহ বিচ্ছেদটা হয়, দুজনেই হারে, কেউ জিতে না। বিবাহ বিচ্ছেদ জিতে না। তবে আমি যখন ল স্কুল শুরু করলাম এই দেশে, সেই মোটামুটি সেই সময়ই আমাদের ক্লাসমেটের ডিভোর্স হলো। তো সে একটু বয়স্কই, অন্য চাকরি করতো, তার হাজব্যান্ডের সাথে, মানে ওই ল ফার্মেই সে সেক্রেটারি ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল। তারপর তারা বিয়ে করে বহুদিনের সংসার ভেঙে গেল। তো সে একটা কথা বলতেছিল যে ইটস লাইক এ বার্নিং হাউস। আপনি যদি ওখান থেকে বেরোতে নেন, আপনার গায়ে ফোসকা পড়বে, আগুন জ্বলছে সেখান থেকে, ভিতর থেকে আপনি বেরোবেন, ফোসকা পড়বে, আঘাত পাবেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি বেঁচে যাবেন। যদি আপনি ওখানে বসে থাকেন তাহলে আপনি মারা যাবেন, নির্ঘাত। তো যাই হোক, তো এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা বলা যায়, কিন্তু ওই শব্দটা ওটাই, যে সঞ্চালক মহোদয় যে কথাটা বললেন, there are challenges. তো নর্মালি আমরা আলাপ করতে পারতাম ডিভোর্স কেন হয়, কি কি জিনিস লাগে, কিভাবে ডিভোর্সটা হয়, এগুলা অনেকেই জানে। তো কিন্তু এছাড়াও যে অংশটা আছে এর সাথে, সেগুলার কিছু আলাপ করলে হয়তো ক্ষতি হবে না। এগুলো একটা কথা। একটা সময় ছিল ডিভোর্স মানে হচ্ছে তোর সংসার করলাম না, যা, শেষ হয়ে গেল। এখন যে না, শেষ হয় নাই, হ্যাঁ করলাম না, না তা না, আমি যাব, কিন্তু আমার যা যা প্রাপ্য ওইটা নিয়ে যাব। তো এই ধরনের একটা ব্যাপার, এবং এইটা যার যার রাইট আছে, এরকম একটা ব্যাপার। তো ডিভোর্সের সাথে, ডিভোর্সটা কেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইখানে মাস্ট, আমেরিকাতে যে কোনো জায়গায় আপনার কোর্টের মাধ্যমে ডিভোর্সটা হতে হবে,
জাস্ট দুজনে দুদিকে চলে গেলাম তাহলে হবে না। হ্যাঁ, বা কোনো আমি জানি না কোনো অন্য ব্যবস্থা আছে কিনা শুনি, কোথাও কোথাও নাকি মাওলানা সাহেবরা বিয়ে করান। হ্যাঁ, ওগুলার আমি কতটুকু ভিত্তি আছে আমি জানি না। দোয়া দুরুদ অবশ্যই পড়তে পারে, মানে সেটা একটা কথা। ঠিক তেমনিভাবে আবার কোন দিন শুনবো যে মাওলানা সাহেবের কাছে গিয়ে ডিভোর্স করে ফেলছে, তো সেটাও হয়তো আছে ওই যে কী সমস্ত বলে 1 তালাক 2 তালাক ইত্যাদি, 3 পর্যন্ত আর গেলাম না। হ্যাঁ, তো যাই হোক, তো আমি কি বলবো ভাই, ব্যাপারটা তো খুব দুঃখজনক একটা ব্যাপার। সবাই জানে। বাংলাদেশের সাথে এই ধরনের এখন ঘটনা মানে এক হচ্ছে আমাকে দেখেই তো মানুষ হাসে, মোটা মানুষ, তার মধ্যে যদি দু একটা কথা বলি আরেকটু হাসবে, তো খারাপ কি গেল। তো যাই হোক, তো এখন যে জিনিসটা হয় যে কেন এটা বেশি গুরুত্বপূর্ণ, এটার সাথে একটা ডিউ প্রসেস জড়িত। এক, আপনি যে বিবাহটা ভাঙবেন সেই জন্য প্রথমে আপনার একটা কমপ্লেন করতে হবে কোর্টের কাছে, যেখানে আপনার জুরিসডিকশন, যাই কোর্টের আপনার উপরে জুরিসডিকশন আছে। আচ্ছা, তো কমপ্লেন করলে, যার নামে কমপ্লেন করলেন ওনাকে মাস্ট জানাতে হবে। এটা একটা বড় জিনিস, যিনি ডিফেন্ড করবেন, হ্যাঁ, কারণ এটার সাথে আরও জিনিস জড়িত, ওনাকে মাস্ট জানাতে হবে যে আপনি এরকম একটা ডিভোর্স ফাইল করছেন। সেখানে একটা বড় বিষয় হচ্ছে, আপনি ফাইল করলেন, এটা কেন জানাতে হবে যে এটা জানালে ওনার কাছে নিউ ইয়র্কে যদি ভিতরে দেন তাহলে 20 দিন সময় থাকে ওনাকে এটার উত্তর দেওয়া বা ডিফেন্ড করা বা কাউন্টার ক্লেম করা, বিভিন্ন কিছু আছে। তো এইটা ওনাকে ইভেন কোনো এনভেলপে দিলেও এটা হবে না, ঠিক আছে? এটা পুরা খোলা অবস্থায় যেখানে লেখা আছে অ্যাকশন ফর ডিভোর্স, সামন্স উইথ নোটিস অর সামন্স অ্যান্ড কমপ্লেন, এই জিনিসটা দিতে হবে, যাতে করে উনি জানে যে এখানে এরকম একটা ঘটনা ঘটছে। ওটার ইন্ডেক্স নাম্বার থাকতে হবে, কবে ফাইল করা হয়েছে এটা দিতে হবে, এটা দিতে হবে উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম। ওটা দিলে উনি যাতে তাড়াতাড়ি উত্তর দিতে পারে। কারণ এটার ব্যাপার হচ্ছে, বিয়েটা শুধু বিয়েটা ভাঙে না, এইখানে আরও কিছু জিনিস জড়িত। যেমন ধরেন আপনাদের একসাথে একটা বাচ্চা আছে, এই বাচ্চার কাস্টাডি কে পাবে? এই বাচ্চার জন্য যে কাস্টাডি পাবে না তাকে সাপোর্ট দিতে হবে। তারপরে যে কাস্টাডি পাবে না তারও রাইট আছে ওই বাচ্চাকে দেখার, ভিজিটেশন রাইট আছে, সেটা কিভাবে অ্যারেঞ্জ করা হবে। তারপরে যার অর্থনৈতিক অবস্থা দুর্বল, তার জন্য ওই স্পাউসের মেনটেনেন্স যে ব্যাপার আছে ওইটা কতটুকু হবে, কতদিন পর্যন্ত হবে। যেমন চাইল্ড সাপোর্টের একটা স্ট্যাটুটরি একটা লিমিট আছে, বয়সের ব্যাপার আছে, এক্সেপশন আছে, কিন্তু মেনটেনেন্স, স্পাউস যে মেনটেনেন্স আছে সেটা কতদিন দেওয়া হবে এটা কোর্ট ডিসাইড করবে। গেল। তো এই হচ্ছে যে ব্যাপারগুলা। ও, আর একটা বড় ব্যাপার হচ্ছে আপনাদের একসাথে সয় সম্পত্তি থাকতে পারে তখন, এবং সেই সয় সম্পত্তি মানেই শুধু একটা বাড়ি না, আপনার পেনশন আছে, 401k, অনেক কিছু আছে, এগুলো সব মিলে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এবং সেটা যে কোনোখানেই থাকুক, এই দেশে, ব্রাজিলে, ইটালিতে, বাংলাদেশে, যেখানেই থাকুক, সব কিছু মিলিয়ে এটার যে ভাগাভাগি যেটা হবে, এবং সেইখানে একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট, এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন না, একুইটেবল ডিস্ট্রিবিউশন। এটা ব্যাখ্যার পরে আসতেছি। তো যার ফলে ওনাকে জানান দেওয়া যে এরকম একটা ডিভোর্স হচ্ছে, এটা জানান দেওয়াটা খুবই খুবই দরকার। এটা স্টেট মনে করে, এটা রাষ্ট্র মনে করে, এবং ওইভাবেই কোর্ট দেখে। যার ফলে আপনি, কারণ এটা এই কারণে, ওই যে 20 দিনের মধ্যে যদি আপনি উত্তর না দেন বা কাউন্টার ক্লেম না করেন, তাহলে অটোমেটিক আপনি ডিফল্ট জাজমেন্টের জন্য কাগজপত্র ফাইল করে আপনি জাজমেন্ট নিয়ে নিলেন আপনার মনের মতো, যেভাবে যেভাবে আপনি চাচ্ছেন। তাহলে উনি হয়তো জানলই না যে ওনার নামে এই জাজমেন্ট আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তো এটা হলো। তো ফলে ওই যে আপনি যে ইস্যুটা আজকে হচ্ছে ডিভোর্সের পরে কি পরে, হ্যাঁ, সেটার জন্য পরে বলতে যেমন ধরো যে ডিভোর্সের পর সন্তানের কাস্টডি নিয়ে সবচেয়ে ভুলগুলো কি হতে পারে, ডিভোর্সের পর একজন নারী বা পুরুষ কিভাবে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে, বা যৌথ সম্পত্তি, বাড়ি, ব্যবসা, ব্যাংক অ্যাকাউন্ট ভাগাভাগির ক্ষেত্রে মানুষ সাধারণত কি ধরনের আইনি সমস্যায় পড়ে। তো প্রথমেই যেটা করতে হবে, মানে এটা সবাই জানেন, যদি এই ধরনের সামন্স পান, ওটা নিয়ে ভাবতে ভাবতে অনেকে দেখি 7-8 দিন পার করে দিচ্ছে। আচ্ছা, তারপরে
মানে এই কাজের ছুটি এই করতে 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 দেখি যে মানে ওই যে 20 দিন সময় এটাকে অনেকে কাজে লাগায় না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে একটা বড় জিনিস হচ্ছে অনেকে ধরেন প্রোসে নিজে নিজে অনেক কিছু করার চেষ্টা করে। আপনি কোন লয়ারের কাছে যাবেন সেটা আপনার ব্যাপার। আমাদের TVN 24-এর পক্ষ থেকে এই ধরনের কোনো কাউকে সাজেস্ট করা হয় না, এটা আপনার ব্যাপার। মানে TVN 24 যেমন আমি এখানে একজন উকিল, আমি প্রোগ্রাম করছি মানেই না যে আমার কাছে আসতে হবে। আপনি যেখানেই যান, যার আপনি কাছে যান, গিয়ে এটা আগে বুঝতে পারেন যে ইভেন যদি সামন সুইট নোটিশও আসে ছোট করে, ওইখানেও লেখা থাকে কি কি চাচ্ছেন। হ্যাঁ, অথবা আপনি ওই লয়ার দিয়ে ডিমান্ড করতে পারেন কমপ্লেনটা পাঠান, আপনারা আমরা যে উত্তর দিব ওর জন্য ডিটেল কমপ্লেনটা পাঠান। এইভাবে করে ওইখানে উনি কি কি চাচ্ছেন, শুধু তো ডিভোর্স না, বাচ্চা থাকলে বাচ্চার কাস্টাডি কে পাবে, এইগুলোর বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেটা আমি বললাম কাস্টাডি কে পাবে, হ্যাঁ। এই যে এগুলা যে চাইলো, ওইটা ওই সময়ে যদি আপনি প্রপার অ্যাকশন না নেন, জাস্ট যা মনে তা হোক, হ্যাঁ বা গেছে বিদায় হয়েছে ভালো হয়েছে ইত্যাদি, রিক্সা টেকা দাও, ওই করো সে করে গেল করলে সারাটা জীবন এই মুহূর্তে একজন ডাক্তার খুবই খুবই দুঃখজনক অবস্থায় আছেন। তার আগের মানে তার প্র্যাকটিস ট্যাকটিস সব শেষ, অথচ মানে তার যে আগের যে রায়টা এসে ওগুলো রয়ে গেছে, ওটা নিয়েও মানে সুখী পর্যদস্ত একটা অবস্থা। আবার নতুন বিয়ে আছে, সেখানে আবার এই ধরনের ইস্যু বিভিন্ন কিছু গেল। তো কোনো মানুষ মানে সে ডাক্তার হোক নন ডাক্তার হোক, আমি বলতেছি যে ইভেন অ্যাজ এ ডক্টর, ফলে আপনারা এই সময়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে করে ওই যে পরবর্তীকালে যদি আপনি বলেন যে নিজের পায়ে দাঁড়ানো এইগুলো যেগুলো যে করা, কারণ আপনার তো মন খারাপ, ওই লোকে চলে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, সমাজে কি বলবে, তারপরে পরে আবার বিয়ে শাদী আর হবে না, উনি নাকি অমুক উনি নাম ইত্যাদি। কিন্তু এই যে এইগুলা করতে করতে যে আপনি বাকিগুলা ছেড়ে দিলেন, যত ওইটাতে লাথি মারি, তোর ওইটাতে ই করি, সেটা দিলাম না, কিন্তু তাইলে ওই যে আপনি যে প্রশ্নটা তুললেন, তাকে তো বেঁচে থাকতে হবে, তার সন্তানের জন্য তো তাকে প্রোটেকশন দিতে হবে অবশ্যই। এই যে ব্যাপারটা, বা আপনি ধরেন আর যে বলেন আমি আর জীবনে বিয়ে রেডি করতেছেন, ভালো কথা, আপনি বিয়ে করলেন না তো নিজে নিজে তো বাঁচতে হবে তো। হ্যাঁ, এটার জন্য ওই 20 দিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইমিডিয়েটলি ওইটা পাওয়ার পরে আপনারা ই করতে হবে, কি জানি বলে, আপনি দৌড়াদৌড়ি করতে হবে করে যারা এইখানে অ্যাডমিটেড। আমরা কেন নিউ ইয়র্ক বলতেছি, আমি এখানে 27 বছর ধরে লয়ার, কিন্তু আমি প্রতিটা স্টেটের ব্যাপার আছে, আমি নিউ ইয়র্কের লয়ার আর নিউ জার্সির গেল। তো ফলে এই ব্যাপারটা হচ্ছে স্টেট সাবজেক্ট, তো ফলে মানে নিয়মগুলো স্টেট টু স্টেট ভ্যারি করে অনেক ক্ষেত্রেই, এবং করুক বা না করুক আমি বুঝি না। দ্য মোমেন্ট ইট ইজ নট নিউ ইয়র্ক নিউ জার্সি, আই স্টপ টকিং, বিকজ আপনি একটা ফর্মাল একটা প্রফেশনাল মানে এক্সপ্লেনেশন দিচ্ছেন, কনসালটেশন করতেছেন, ইউ আর নট অ্যালাউড টু ডু দিস। আপনি লয়ার না, তাহলে তো কি প্রশ্ন আছে সেটা পাগলও বুঝে গেল। কিন্তু আপনি ইভেন আমি 27 বছরের লয়ার, পেনসিলভেনিয়ার কেস নিয়ে কথা বলবেন, দ্য আনসার ইজ নো, দ্যাটস ইট। আমি পারি না কথা বলতে, আমি বলবো না, গেল, তাহলে আমার লাইসেন্স থাকে না, সোজা কথা গেল। আর যদি নন লয়ার ওইগুলো করি, ইটস এ ফোন কল অ্যাওয়ে বিফোর দে গেট অ্যারেস্টেড। তারপরে কি চলিতেছে সবাই জানে, গেল। তো এই যে এই সময় আপনি যদি মানে মানে কার্যকরী পদক্ষেপ নেন, তাহলেই একমাত্র ওই যে বিবাহ পরবর্তী যেই ব্যাপারটা আছে সেখানে আপনি কাটতে পারবেন। আচ্ছা, ধরেন আপনার টাকা পয়সা নাই, অসুবিধা নাই, মানে ধরেন কিছু টাকা নিয়ে আপনি লয়ার হায়ার করলেন, আপনি তখন যদি আপনার যেই স্পাউস ডিভোর্স ফাইল করেছেন ওনারও যদি টাকা থাকে, একে পেন্ডেন্ট রিলিফ বলে, ওইটা যখন কেসটা শুরু হয় আপনি তার কাছে ওই টাকা চাইতে পারেন, কোর্ট দেবে ওইটা, যে আপনার যে লয়ারের ফি দিতে হবে ওই লয়ারের ফি আপনার ওনার থেকে টাকা নিয়ে দিতে হবে, এবং এটা দেওয়া নেয়। ফলে আপনার রাইট আছে, আপনি যদি প্রপারলি রিপ্রেজেন্টেড হন, প্রপারলি যান, আপনি এই রিলিফ, ইন্টারিম রিলিফ, পরে তো কি পাবেন সেটা তো আছেই, আপনি এটা করতে পারেন। জাস্ট বিকজ আপনার লয়ার নাই, আপনার পয়সা নাই, সেই জন্য আপনি প্রপার রিপ্রেজেন্টেশন পাবেন না, সেটা হইতে পারে না, সেটা আইনগতভাবে কেন সিদ্ধ। ফলে আপনি ওই যিনি ফাইল করেছেন ওনার থেকে আপনি টাকা পান, গেল। তখন আপনি কয়টা জিনিস নিয়ে করবেন, এই যত জিনিস, আপনাদের একসাথে বেবি আছে, এই বেবির আপনি প্রাইমারি কেয়ারটেকার, তার স্কুল পাঠান,
তারে সকালে নাস্তা খাওয়াই দেন, তাকে দুপুরে গোসল করা, মানে এই যে কেউ আছে, ফলে নর্মালি আপনি বাচ্চা পান, আপনি যদি এটা করে থাকেন। গেল, কিন্তু এইখানেই কথা শেষ নয়। যেমন 1979-এ ওর ভার্সেস ওর, ও ডাবল আর ভার্সেস ও ডাবল আর, সুপ্রিম কোর্টের একটা রায়, এবং তারপরে নিউ ইয়র্কে সিমিলার একটা কোর্টের রায় হলো। এইটা দিয়ে এখন আর ওই যে মাই বাচ্চা পাবে ওই ধরনের ঘটনা এখন আর নাই। সোজা কথা, মানে স্পাউস, প্যারেন্ট, এইভাবে জিনিসটা দেখা হয়। এখন মা কাজ করতেছে না, বাবা স্টে হোম ড্যাড আছে, এরকম আছে না? এরকম মোট কথা হলো যে কোনো স্টেরিওটাইপ থিঙ্কিং এখন আর করা যায় না, যে মায়ের কাছেই থাকতে হবে। নো, গেল। কিন্তু যিনি ওই প্রাইমারি কেয়ারটেকার ওইখানে পায়, কিন্তু এইখানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে খুব সিম্পল, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। ওইভাবে করে আপনি অ্যাটলিস্ট ইন্টারিম আপনি ওইখানে পেতে পারেন। কারণ তাহলে যদি সে বাবা অন্যখানে চলে গেছে, সেখানে আবার স্কুলে তাকে ট্রান্সফার করতে হবে, এটা সেটা, মানে বিভিন্ন কিছু, তার ডাক্তার এখানে অমুক সমুক। তো যার কাছে ছিল, যেভাবে যিনি প্রাইমারি কেয়ারটেকার উনি পেলেন। এটা অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত ডিভোর্স চলতে থাকবে, ইন্টারিম কিছু ডিসিশন হয় যে এর মধ্যে কি হবে। ওই বাচ্চার জন্য আপনাদের যদি জয়েন্ট ইনকাম একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়, হ্যাঁ, তখন এটার একটা চার্ট আছে। একটা বাচ্চা থাকলে আপনার ইনকামের 17% আপনাকে দিতে হবে। তো ধরেন আপনি নন কাস্টোডিয়াল প্যারেন্ট, তখন আপনাকে ওই হিসাবে দিতে হবে। 2 বাচ্চা থাকলে 25%। এইভাবে করে বিভিন্ন ভাগ আছে। আর যদি দেখা যায় মানে মিলিয়ন ইনকাম আছে, তখন ওইটা ঠিক ওই চার্ট অনুযায়ী না, কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, ওই বাচ্চার যে জেনারেল লাইফ স্ট্যান্ডার্ড ওইটা মেনটেন করে যেভাবে যা লাগে ওইভাবে কিছু একটা করতে হবে। তো ফলে আপনি যদি সাথে সাথেই ওই জিনিসটা না চান, শুধুমাত্র ডিভোর্সের জন্য বসে থাকলে হবে না। এই পেন্ডেন্ট রিলিফ দিয়ে আপনি ওই ডিভোর্স শুরুর থেকেই আপনি এই ধরনের মোশন টোশন করতে হবে। তো এখন ন্যাচারালি আপনি বুঝতে পারতেছেন উকিল টুকিল দরকার আছে। কোন উকিল নেবেন সেটা আপনার ব্যাপার, আবারও বলতেছি, খবরদার। গেল, তারপরে তো আপনি ওইভাবে নিলেন। আচ্ছা, তো আরেকটা কথা, এই ডিভোর্স কেসে কোনো ফ্রি লয়ার নাই। আচ্ছা, যেমন ধরেন ইমিগ্রেশনের ক্ষেত্রে কি জানি বলে পাবলিক ডিফেন্ডার্স আছে ক্রিমিনাল কেসে, বা ইভেন আপনি 18B লয়ার্স আছে, তারা প্রাইভেট লয়ার, কিন্তু ওই ক্রিমিনাল কেসে গেলে তাদেরকে দেয়, বা ফ্যামিলি কোর্টে সে ফ্রি লয়ার পাওয়া যায়। তারপরে তো আপনি কোন দিকে যাবেন সেটা আপনি বুঝবেন। এরকম বহু কেস আছে যারা এরকম নেয়, কিন্তু পরে দেখা যায় যে হোয়াট এভার ইট ইজ। তো কিন্তু ডিভোর্স কেসে এরকম নাই। আবার আরেকটা কথা মনে রাখবেন, যেমন অ্যাক্সিডেন্ট কেস, কোনো চিন্তা করেন না, কোনো পয়সা লাগবে না, খালি কোনো রকমের একটা সাইন করেন, ঠিক আছে, অ্যাটর্নি আপনার বাসায় যাবে, ইত্যাদি ইত্যাদি, গিয়েও হাজির হয়, না গেলেও আরেকজন এমন একজন যায় যাদেরকে মনে হয় যে লয়ার থেকে বসি, সেটা আরেক ইতিহাস গেল। তো যাই হোক, তো কিন্তু মানে ডিভোর্স কেসে ইটস ইলিগাল। যদি আমি বলি ঠিক আছে এত বাড়ি টাড়ি আছে, এই তো পাবে, ওইটা যা পাবে না আমার অত অংশ, এটা ইলিগাল, এর পারা যায় না। আচ্ছা, যাই হোক, তো মোট কথা হচ্ছে এটা হলো বাচ্চা নিয়া। তারপরে এই যে যেই স্পাউস তার পয়সা টসা নাই, সারাদিন সংসার করছে, তা সে চলবে কিভাবে? তো ওই যে পরে কত পাবে সেটা পরে কথা, আপাতত প্রতি মাসে এত টাকা দিতে হবে, ওইটাও আপনি প্রথম থেকেই আপনি এটা নিতে পারেন। ভিজিটেশন ভেরি ইম্পর্টেন্ট। তো আরে বাচ্চা দেখতে দিব না, এই কনভার্টার, এইসব চলবে না। বায়োলজিক্যাল স্পাউস বাচ্চার দেখার রাইট আছে, আনলেস আপনি প্রমাণ করতে পারেন সে পুরা ক্রিমিনাল, আউট অ্যান্ড আউট, তার বাসার মধ্যে এই থাকে সে থাকে ইত্যাদি, মোটামুটি আপনি ড্রাগ এডি কিছু, এর না হলে আপনাকে বাচ্চা দেখতে দিতে হবে। ইভেন দরকার পড়লে সুপারভাইজ ভিজিটেশন থাকবে, কিন্তু বাচ্চা দেখতে দেয়, এবং সেটা আপনার জন্যই ভালো। কারণ বাচ্চার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, আপনারা দুজন যদি যতই নিজেরা ঝগড়া করেন, বাচ্চার সাথে যদি দুজনেই দেখে, এটা আপনার জন্যই ভালো। বা আপনি ধরেন প্রথম থেকেই যেহেতু সম্পর্ক নাই, সেপারেটেড, আপনি হয়তো কারোর সাথে দেখা করবেন, আপনার বিল দিতে যেতে হবে, আপনার স্কুলে যেতে হবে বিভিন্ন কারণে, তো যদি আপনার ভিজিটেশন দেন, আপনি ওই সময়টা আপনি নিজের কাজে ব্যবহার করলেন, ফলে তার ভালোর জন্য এবং ওভারঅল সিচুয়েশন ভালোর জন্য বাচ্চার কাজ ভিজিটেশন নিয়ে যারা ভেজাল করে, ওটা কতটুকু রাইট ওটা চিন্তা করে দেখা উচিত। তো ভিজিটেশন পায়, যে নন কাস্টোডিয়াল কিন্তু ভিজিটেশন পায়, ইভেন ওভারনাইট ভিজিটেশনও পায়।
কিন্তু সেখানে যদি বক্তব্য থাকে আপনি প্রেজেন্ট করবেন, কিন্তু এখান থেকে যদি ওই যে একটা রোষ থেকে তাকে দেখতে দিব না, বাচ্চা অমুক না সমুক না, এটা ইন দ্য লং রান আপনি নিজের ক্ষতি করলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাচ্চা একটু বড় হইলেই, ধরেন আপনি পুরো ফুল কাস্টাডি পেয়েছেন, বাচ্চা যদি হাঁটা ধরে আপনি কিচ্ছু করতে পারবেন না, এই হলো অবস্থা। তো ফলে এইটা বেস্ট হইলো, মানে যা হওয়ার তো হয়ে গেছে গা, দুজনের মধ্যে দানুলের সম্পর্ক এই হচ্ছে সেই হচ্ছে। তারপর আচ্ছা, তারপরে যেটা করতে পারেন, ধরেন যিনি ফাইল করেছেন বা যেই কোনো স্পাউসই হোক খুব ভায়োলেন্ট, আপনি অর্ডার অফ প্রোটেকশন নিতে পারেন, এবং এগুলা করে আপনি একটা পরিবেশ ক্রিয়েট করলেন যাতে করে ডিভোর্সের পরেও আপনি এগুলো কন্টিনিউ করাতে পারেন যে আমার এটা দরকার, এবং ওইটার জন্য আপনাকে দেখাইতে হবে কীভাবে দরকার, কোত্থেকে জিনিসপত্র কিনলেন, কী করে রিসিট। তো মোট কথা হচ্ছে আপনি যে পরের এই চ্যালেঞ্জগুলো শুনতে চাচ্ছেন, একটা পরে হচ্ছে বাচ্চা কাচ্চা, দুইটা হচ্ছে সংসার কেমনি চলবে, ফলে ওই বাচ্চার জন্য টাকা পয়সা পাচ্ছেন, নিজের জন্য টাকা পয়সা পাচ্ছেন। তারপরে শুরু হলো তার নামে হোক জয়েন্ট নামেই হোক, বিয়ের রেজিস্ট্রেশনের দিনের পর থেকে ডিভোর্স ফাইল করা পর্যন্ত, পুরো ডিভোর্স হইতে হবে না, ডিভোর্স যেদিন ফাইল করলো ওই পর্যন্ত যত সম্পত্তি কেনা হয়েছে, ঠিক আছে, এক্সেপশন আসতেছে আমি, এবং সেটা এক নামে হোক দুই নামে হোক, ইটস ম্যারিটাল প্রপার্টি। এক নামে হোক ডাজন্ট ম্যাটার, ইটস ম্যারিটাল প্রপার্টি। এক্সেপশন আপনি যদি দেখাইতে পারেন ওটা আপনার ইনহেরিটেন্স, কি আপনি ওটাকে কি বলে, অ্যাক্সিডেন্ট কেসে পিউনিটিভ ড্যামেজ পেয়েছেন, এই ধরনের কিছু কিছু মানে জিনিস এক্সেপশন। এছাড়া একা নামে থাকলেও কিচ্ছু আসে যায় না, ইটস জয়েন্ট প্রপার্টি। তার মানে ওই যৌথ সম্পত্তি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, এই সব ক্ষেত্রেই আর কি। কারণ ওই যে ধরেন একজনে কাজ করতো না কিন্তু আপনার জন্য ভাত রান্না করেছেন, আপনি মানুষজন দাওয়াত দিয়েছেন, উনি ওইখানে রান্না করেছেন, আপনাকে মানসিক শান্তি দিয়েছেন ইত্যাদি, হ্যাঁ, এগুলারও একটা জাজমেন্ট আছে, এগুলোর একটা অংশ আছে, এটার একটা মানে মানে মোট কথা হচ্ছে ইভেন এটার জন্য ইকোনমিস্ট, সেই অ্যানালিস্ট এগুলা কাজে লাগানো হয় যে এই টোটাল ইনকামে কার কতটুকু আছে। একটা জনের বললো যে আমি একা চাকরি করছি ফলে সব আমার, তাতেই হবে না, কতদিন পর্যন্ত বিয়ে ছিল, তারপরে কার কার রোলটা কীরকম ছিল, এগুলোর উপর ভিত্তি করে এটা একটা কোর্ট জাজমেন্ট হয়। তো ফলে এবং আপনি ধরেন লুকিয়েছেন, ধরেন বিয়ে ফাইল করবেন চিন্তা করছেন, তার 2 বছর আগের থেকে সয় সম্পত্তি সহ অন্যের নামে দিয়ে দিয়েছেন, হবে না। 2 বছর পর্যন্ত যত সম্পত্তি ট্রান্সফার করেছেন সব ফিরে আনা হবে। কি বুঝলেন? আপনারা দেখি মনটা জানি কেমন হয়ে গেল না, তাহলে সেক্ষেত্রে ধরুন যে আজকে বিয়ে হয়ে গেল, 7 দিন 10 দিন পরেই আর ভাল লাগলো না, ডিভোর্সের ফাইল করা হয়ে গেল, সেক্ষেত্রেও কি এই তার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে সমানভাবে, বা যেটা আপনি বললেন সেক্ষেত্রে হবে, যেটা বললেন 2 বছর আগে যদি নেওয়ার একটা মানে ইন্টেনশন যদি থাকে, সেটা যেমন ফিরায় আনা হলো, তেমনি যদি ইন্টেনশন থাকে ওর তো অনেক সম্পত্তি আছে, আমি বিয়ে করলাম 10 দিন পরেই আমার ভালো লাগলো ছেড়ে দিলাম, সম্পত্তির লোভ নেই। বললামই তো যে এটা কতদিন পর্যন্ত বিয়েটা, ওটার একটা ব্যাপার আছে, সেইখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন না, আচ্ছা, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে কার কতটুকু রোল ছিল। আপনি 7 দিন ধরে বিয়ে করে ডিভোর্স করবেন, সেখানে ওই তার অর্ধেক পাবেন, এটার উত্তর আপনিই জানেন। মানে আমি জাস্ট, আমরা তো দর্শকদের উদ্দেশ্যে কথা বলছি, তো ফলে আমি জাস্ট বলতে চাচ্ছি যে এইটা বিভিন্ন ইস্যুকে অ্যানালাইসিস করে আপনার, আমার শব্দটা ঠিক করে অ্যানালাইসিস করে আর কি, হ্যাঁ গেল, তো ওইটা করে আপনি একটা রিজনেবল জাজমেন্ট, এই জন্যই তো কোর্ট কাছারি আছে, নাহলে তো সোজা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলেই হয়ে যায়, হ্যাঁ, এই হলো কথাটা। তো ফলে আপনি ওই যে 7 দিনই করেই ডিভোর্স দিবেন আর এত টাকা নিয়ে যাবেন, ওগুলো হবে না। এই জন্য এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে, সেটা হচ্ছে বিয়ের আগে এটাকে বলে প্রিনাপচিয়াল এগ্রিমেন্ট। আপনার কার কি আছে আগেই সম্পত্তিগুলা করা হয়, ওপেন করা হয়, এবং বলা মানে আশা করা হয় যে আপনাদের দুজনেরই লয়ার ছিল, তারা দেখে দিবে। ওগুলা করে আপনারা আগেই ঠিক করে রাখলেন, যদি ডিভোর্স হয় এত বছর সংসার থাকলে এত টাকা পাবে, এই বাচ্চা হইলে এইভাবে করে আপনি রিজনেবল, কারণ আপনি ইচ্ছা করলেই, এখন ধরেন একজনে আপনাকে খুব ভালোবাসে, আমার কিচ্ছু চাই না, মানে এই যে এই ধরনের কোনো আন্ডার ডিউরেস আপনি করলেন কি না,
আপনি সজ্ঞানে আপনার রিপ্রেজেন্টেশন ছিল কিনা, আপনার লয়ার ছিল কিনা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি জেনে শুনে আপনি একটা প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট করেছেন, তাইলে আর পরে গিয়ে এই ভেজালগুলো হলো না। ওই যে আপনি ডিভোর্সের পরে একটু শান্তিতে থাকতে চান, চ্যালেঞ্জ চান না, সেটার জন্য মানে সাজেশন হচ্ছে, পরামর্শ হচ্ছে, বিয়ে করার আগে প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট করবেন। শুনতে কেমন শোনা যায়, আগে এই ডিভোর্সের কথা চিন্তা, দিস ইজ এ নর্ম ইন দিস কান্ট্রি। আপনি এইখানে থাকেন, কারণ এটা নিয়ে তো অনেক লিটিগেশন হয়, উকিল টুকিলরা মোটামুটি আপনার যদি জানে যে আপনার বাড়িঘর টাড়িঘর আছে, মানে আপনি দেখবেন। আমরা তো বাঙালি বলে আপনার ভাবে যে আমরা কোনো পয়সাই নিব না, কেন নিবেন এত টাকা, এই সেই, মানে এখানে একটা টিপিক্যাল ডিভোর্স লয়ার যদি আপনার একটা কেস পায়, আর যদি সম্পত্তি থাকে মোটামুটি ম্যাক্সিমাম ওই ওদের উনি খেয়ে ফেলবে। আচ্ছা, এটা আমরা শুনবো। আমরা অনেকক্ষণ ধরে দর্শককে বসিয়ে রেখেছি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ঝুমা বলতেছিলাম ফ্লোরিডা থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার রিসেন্টলি বাচ্চা হয়েছে এবং সে বাচ্চার জন্য মেডিকেট নিয়েছি। জি। এখন আমার হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড, সেক্ষেত্রে কি আমার প্রবলেম হবে কি? আর কিসের প্রবলেম? সেকেন্ড, ধর নেক্সট যখন আমি গ্রিন কার্ডটা, কন্ডিশনাল গ্রিন কার্ডটা রিমুভ করতে যাব বা সিটিজেনশিপ নিতে যাব, সেই ক্ষেত্রে কি আমার কোনো মানে আমার উপর কোনো ইফেক্ট পড়বে কিনা? মানে আপনি বাচ্চার জন্য যে মেডিকেট নিচ্ছেন সেই ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা। আর সেকেন্ড আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার বাচ্চার নামে একটু কারেকশন করতে চাচ্ছি। ওর বয়স মাত্র 15 দিন। তো সেটা এখন যদি কারেকশন করি, আর আগের নামে যদি নামটা কি গভর্নমেন্ট রেকর্ডে থেকে যাবে যদি কারেকশন করার পরও? এটা আমার মানে প্রিয় অ্যাটর্নির কাছে জানার খুব ইচ্ছে, কারণ আমি আগেরবার প্রশ্ন করছি, আমি আসলে হ্যাঁ, আপনি অনেকদিন ধরেই প্রশ্ন করছেন, এই প্রশ্ন করছেন যখন আপনার বাচ্চা মানে আপনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন থেকেই আপনি অনেক প্রশ্ন করেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি প্রিয় আমাকে প্রিয় বলছে, আমাকে প্রিয় বলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমি গতকাল শুনেছি আমার কথাবার্তা সুবিধা না, হ্যাঁ, রূঢ়ভাবে কথা বলি, এই বাপেলতে থাকে। আজকেও সন্ধ্যায় কথা বললাম, এই 29 তারিখে কেসের ব্যাপারে যাচ্ছি, ওখানে 28 তারিখে যাচ্ছি। তো সেখানে একজন প্রিয় কথা বলছে, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনার বাচ্চা, উনি আগে থেকে প্রশ্ন করেন, কিন্তু এখন হচ্ছে তার মানে সুখবর আসছে, সুখবর হয়ে গেছে, সুখবর আসছে, এসেছে। তারপরে ফ্যামিলির সবার প্রতি আমাদের সালাম রইল এবং শুভেচ্ছা রইল, এবং বাচ্চাটা যেন সুস্থ থাকে, মাও যেন সুস্থ থাকে, এই জন্য আমরা দোয়া করি। গেল। আচ্ছা, ফার্স্ট যে প্রশ্ন করেছেন উত্তর হচ্ছে না, এর মধ্যে আর কোনো কথা বলবেন না, জাস্ট না, গেল, মানে কোনো সমস্যা নেই। এগুলো একটা কথা। দ্বিতীয়, বাচ্চার আপনারা যদি কারেকশন করতে চান, যদি মেজর কোনো কারেকশন না হয়, সে বানান এটসেট্রা এই ধরনের ব্যাপার হয়, ওই যে হসপিটাল যেখান থেকে এটার শুরুটা হয়েছিল ওখানে যান। এটা স্টেট টু স্টেট ভ্যারি করে, ফলে ফ্লোরিডায় আছেন। হ্যাঁ, ওইটাই বললাম আর কি, যেহেতু ওই জন্যই কথাটা বললাম। ওইখান থেকে শুরু করেন, আর তারপরে যে কোনো স্টেটেই নেম চেঞ্জের একটা ব্যবস্থা আছে কোর্ট কাছারির মাধ্যমে। যেমন নিউ ইয়র্কে ফ্যামিলি কোর্টেও করা যায়, না সিভিল কোর্টেও করা যায়, আবার সুপ্রিম কোর্টেও করা যায়। এক একটার এক এক ধরনের ফি, এক এক একটা ব্যবস্থা, বাট একই ইফেক্ট। তো মোট কথা হচ্ছে যদি মেজর কোনো চেঞ্জের ব্যাপার থাকে, মানে পুরো নামই যদি চেঞ্জ করতে চায় তাহলে ওইটাও সম্ভব। হ্যাঁ, আর যদি ছোটখাটো স্পেলিং যদি মিস্টেক থাকে, এটা ডিপেন্ড করে। ওইখানে ধরেন শুরু করলেন, ওনারাই যদি মনে করে যে তাদের গাইডলাইন্স এটা তারা পারে, তাই তো করে দিল। আপনি নতুন একটা বার্থ সার্টিফিকেট নিলেন, হয়ে গেল। কিন্তু এবং এটার সাথে আবার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের ব্যাপার জড়িত আছে, ওইটাও মেক শিওর করলেন যেটা হয়। আর যদি তা না হয়, তাহলে খোঁজ নেবেন কাইন্ডলি, হ্যাঁ, যে ওইখানে কোর্ট কাছারির মাধ্যমে, যেমন নিউ ইয়র্কে যেরকম আছে, ওইখানে কোনো ব্যাপার আছে কিনা, আমি এর বাইরে আর কিছু বলতে পারবো না। তো উনি যেটা বললেন যে পরবর্তীতে গভর্নমেন্ট রেকর্ডে এই যে কারেকশনটা করবে সেটি থেকে যায় কিনা, বা পরবর্তীতে কোনো রকম সমস্যা থেকে যাবে, ওটা থাকুক, কোনো অসুবিধা হবে না। আপনার অ্যাজ লং অ্যাজ একটা প্রপার অথরিটি থেকে আপনি নতুন নামটা নিয়েছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ভ্যালিড। AKA বলে একটা কথা আছে, অলসো নোন অ্যাজ। আপনি আদার কোনো নাম ইউজ করেছেন কিনা, এগুলা বিভিন্ন জায়গায় থাকে কিনা আপনি বলবেন, এই হলো কথা। কিন্তু আপনার নাম যেটা আপনি চান, সেটা যদি চান, আপনি যদি অ্যাডাল্ট হয়ে করেন, নিজে নিজেই করতে পারবেন। কিন্তু যেহেতু এটা ছোট বাচ্চা, ফলে বাবা মা দুজনের এখানে কনসেন্টের ব্যাপার আছে।
অনেক ধন্যবাদ জুমা আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। অ্যাটর্নি শাক, আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল, জি। সেটা হচ্ছে যে আমরা 11 বছর যাবত আমেরিকায় আসছি B1 B2 তে। জি 11 বছর হয়ে গেছে অ্যাসাইলামে আছি আমরা। জি তো আমাদের এখনো কোনো ইন্টারভিউ হয় নাই। একটা ইন্টারভিউ ডেট পড়েছিল, সেটা 10 বছর পরে, হুম মানে গত বছরে আর কি। হুম তো ইন্টারভিউটা যে কোনো ভাবে, যে কোনো কারণে আমরা এটা ক্যান্সেল করছি আচ্ছা। এবং রিস্কেডিউল এখনো হয় নাই, আচ্ছা এখনো পেন্ডিং অবস্থায় আছে। হুম আর এর ভিতরে আবার আমার এমপ্লয়ার আমার জন্য EB3 করেছিল, সেটা আমার I-140 অ্যাপ্রুভ হয়ে আছে। জি তো এখন আমি ওয়েট করছি অ্যাডজাস্টমেন্টের জন্য। তো যে কোনো ভাবে এখন কি আমরা ক্যান্সেলেশন, রিমুভাল বা যে কোনো ভাবে কি এখন আমরা কোনো ওয়ে আছে কিনা আমাদের অ্যাডজাস্ট করার জন্য, যদি অ্যাটর্নি সাহেব একটু বলতেন আমার একটু উপকার হতো আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ওনাদের কোনো বেবি আছে? আপনাদের বেবি আছে কোনো আপনার? হ্যাঁ, আমার দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চা বাংলাদেশ থেকে আসছিল, ছোট ছোট 5 বছর, ওর এখন বয়স হচ্ছে 15 বছর। আর আরেকটা মেয়ে আছে, এই দেশে হয়েছে, সেটা ওর বয়স হচ্ছে 9.5 বছর। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, রেডি না? আচ্ছা, আপনার অ্যাসাইলাম ইন্টারভিউ না হলেও বা হয়ে গেল, যদি এখানে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো আপনার স্ট্যাটাস হয়ে গেল। হ্যাঁ, অ্যাসাইলি হলো, তারপরের দিনই আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে যেটা ছিল 1 বছর পরে করবেন অ্যাসাইলাম পাওয়ার, এখন পরপরই করতে পারবেন। সেটা 1 বছর যেহেতু অনেক বেশি সময় লাগছে, সেই জন্য তারা ব্যবস্থা করেছে। হ্যাঁ, এবং সেটা এই কিছু মানে আগেই হয়েছে। এটার জন্য এই যে যেমন আমরা খুব ভয় টয় পাই, এখন খুব খারাপ অবস্থা, তার মধ্যে এটা একটা ভালো কথা। আচ্ছা, তো যদি না হয় তখন তারা ওইটা ক্লিয়ারলি লিখে দিবে যে ইটস নট এ ডিনায়াল, কিন্তু এটা বাই নাও আপনারা ইলিগাল, এটা আপনাকে বুঝতে হবে। তো ইলিগাল যেহেতু, আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে, যেটাকে এখন বলে রিমুভাল প্রসিডিংসে, নিয়ে এসে কোর্টে পাঠাবে। হ্যাঁ, মানে আপনি অ্যাসাইলাম করেছেন বলেই আপনার কিন্তু স্ট্যাটাস থাকে না, মনে রাখবেন। হ্যাঁ, তো আপনি যা মানে ব্যাখ্যা, যেই ফ্যাক্ট প্যাটার্ন দিলেন, তাতে আপনি আসার সে হয়তো ম্যাক্সিমাম 6 মাস দিয়েছিল এখানে থাকতে। তারপরে আমি জানি না আপনি এক্সটেনশন অফ স্ট্যাটাস আপনি করেছিলেন কিনা বা পেয়েছিলেন কিনা, বা চেঞ্জ অফ স্ট্যাটাস হয়েছিল কিনা। যেহেতু এগুলো কিছু বলেননি, ধরে নেওয়া যায় যে ওর পর থেকেই আপনারা এখানে যেই শব্দটা, এটা একটু মানে কেমন শোনা যায়, ইলিগাল, কিন্তু ফেস ইট, এই হলো কথা। তো সেইখান থেকে আপনার কোনো স্ট্যাটাস নেই। তো কিন্তু আপনার এইখানে আসার, যখন আসলেন সেই থেকে আপনার যদি 10 বছর পার হয়ে যায়, বিফোর দে সাবমিট দ্য নোটিস টু অ্যাপিয়ার, যে চার্জিং ডকুমেন্ট যখন কোর্টে পাঠাবে গভর্নমেন্ট, ওইটা দিয়ে কোর্টে আপনাকে নিয়ে যায়। যদি 10 বছর হয়ে যায় এবং এই 10 বছর আপনারা এখানেই কন্টিনিউয়াসলি থেকেছেন, এবং আপনার কি জানি বলে যে কোয়ালিফাইং রিলেটিভ আছে, সেটা কি আপনার একটা বেবি আছে যে আমেরিকান সিটিজেন, এখানে বর্ন, 9.5 বছর বয়স, 1 বছর 2 বছর না, বাট 1 বছর হলেও করা যায়, কিন্তু আমি জাস্ট বলতেছি একটা ভালো অবস্থা। হ্যাঁ, সেইখানে অলরেডি এখানে একটা ইউজ টু হয়ে গেছে, সেই এমন না যেটা ছোট বাচ্চা তাকে যেখানে নিয়ে গেল। তো এবং আশা করা হচ্ছে আপনার মানে এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল কথা বলা, এই জন্য সমস্যা, কিন্তু যেহেতু মানে আমরা এখানে করতেছি, সেটা হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। এই যদি হয়, আপনি যখন কোর্টে যাবেন, তখন একটা তো হচ্ছে আপনি মাস্ট রিনিউ করবেন আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওখানে, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন। ইটস কল্ড এ ডি নোভো হিয়ারিং, মিনিং অ্যাজ ইফ নাথিং হ্যাপেন বিফোর। আপনি আবার নতুন করে জাজের সামনে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাডজুডিকেশন করাতে পারবেন। কিন্তু ইন এডিশন টু দ্যাট, মানে আমি শিওর আপনার লয়ার আছে, তারা ভালো বুঝবে, কিন্তু উই ডু নট উইথড্র দ্য অ্যাসাইলাম ক্লেম, উই কিপ ইট ইন অ্যাবেয়েন্স, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু ওই যে প্রথম মাস্টার হিয়ারিংয়ে যাবেন, তখনই আমরা যেটা করি, যেহেতু আমরা জানি যে আপনি কোয়ালিফাইড এবং আপনি চাচ্ছেন, তাহলে আপনি ক্যান্সেলেশন অফ রিমুভাল, EOIR-42B, নট A, B, ক্যাপিটাল B, ক্যান্সেলেশন অফ রিমুভাল করতে পারেন আপনার জন্য। কিন্তু মনে রাখতে হবে এটার কোনো ডেরিভেটিভ নাই, মানে যদি আপনার জন্য চান আপনাকেই করতে হবে,
এখানে আপনার স্পাউস আছে এবং একটা বাচ্চা আছে যে বাইরে থেকে আসছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। এখন বুঝতেই পারতেছেন না, কিন্তু মনে রাখবেন যেটা আপনার যে বাচ্চাটা, সেই বাচ্চার কিন্তু ক্যান্সেলেশন অফ রিমুভাল হবে না, কারণ তার বাবারও গ্রিন কার্ড বা সিটিজেনশিপ নাই, মারও নাই, যেটা আছে তার বোনের আছে, ওইটা দিয়ে কোয়ালিফাইং রিলেটিভ ওইভাবে কভার করে না গেল। ফলে এটা আপনি করতে পারেন, কিন্তু এইটা যা শুরু, এইটা একটা অত্যন্ত কঠিন বিষয়। কারণ একটা সময় ছিল আপনাকে দেখাই দেবে ওই কোয়ালিফাইং রিলেটিভের হবে কি জানি বলেন, এক্সট্রিম হার্ডশিপ হবে। তো 1 to 10 স্কেলে এক্সট্রিম হার্ডশিপ যদি 2 হয়, এখন যে স্ট্যান্ডার্ডটা সেটা 9, মানে এত বড় কিছু, একটা হাসপাতালে পড়া, হুইল চেয়ার ছাড়া চলে না ইত্যাদি, এরকম মানে উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমরা চাই না যে কোনো বাচ্চা এই কষ্টের মধ্যে থাকুক, কিন্তু কথা হচ্ছে এইরকম সিরিয়াস কিছু না হলে আপনার এটা পাওয়ার কথা না। সুতরাং এটা করতে হলে সাবধানে করবেন। তারপরে অনেকে করে, আপনি চেষ্টা করে দেখলেন, হ্যাঁ তো গেল, এই বাচ্চা কোনো দিন দেশে যায় নাই, সে বাংলা বলতে পারে, মানে হ্যাঁ সে বাংলা বলতে পারে না, দেশে গেলে সমস্যা হবে ইত্যাদি, এরকম বিভিন্ন কিছু আছে, যে যেভাবে পারে আর কি। আপনার অনেক হাই লেভেল হার্ডশিপ দেখাতে হবে, এইগুলো একটা। আর যেন ওনার কি প্রশ্ন ছিল, ওটা ওই ক্যান্সেলেশন অফ রিমুভালের বিষয়টাই উনি জানতে চেয়েছিলেন আর কি। না, আরেকটা কি যেন ছিল, I-140 কি অ্যাপ্রুভ ছিল। হ্যাঁ, এইটার ব্যাপারে আমি বহুবার বলেছি, খুবই দুঃখজনক, কেউ যদি কোনো লয়ার যদি, কারণ আপনি I-140 অ্যাপ্রুভাল আপনি কথাটা বলেছেন, মানে আপনি একটা বিশাল জিনিস অলরেডি 2টা জিনিস পার হয়ে আসছেন। একটা হলো লেবার সার্টিফিকেশন করানো হয়েছে, এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, এটা আপনি করাইছেন। তারপরে I-140 অ্যাপ্রুভড হয়ে গেছে বলছেন, সেটা করাইছেন, অনলি টু ফাইন্ড আউট ইটস আ ইউজলেস থিং। ওয়াই? আপনাকে ওই যে বলে সব ভালো যার শেষ ভালো, আরও কি কথাবার্তা আছে। আপনি এইটা দিয়ে যদি গ্রিন কার্ড করতে হয়, তাইলে যখন আপনি ওই যে দেখেন না বলে রাখছে, আমি এখন অ্যাডজাস্টমেন্টের জন্য বসে দিছি, কেমনটা লাগে? আচ্ছা, আপনি যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে পারবেন, যদি কোনো দিন পারেন, ওই যে প্রায়োরিটি ডেট কারেন্ট হবে ইত্যাদি, অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু শো ইউ আর মেনটেনিং এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। আপনি তো ওই প্রথম 6 মাস পরে 11-10.5 বছর ধরে ইলিগাল আছেন। তো আপনি ধরেন ভাবলেন এখানে করতে, এবং এটা পারবেন না, শেষ কথা, আনলেস নতুন লটও আসে, যেমন আগে ছিল সেকশন 240 বা আইটাই, এগুলো নাই এখন। এবং আপনি যেই বছর ধরে আসছেন তাতে এটাটা আপনার থাকার কথা না, ওটা পারবেন না, শেষ কথা। নাম্বার 2, আপনি মনে করলেন ঠিক আছে সব ফালাইলাম, আমি দেশে গেছি, দেশে থেকে ঘুরে আসবো। আপনি যেই মাত্র দেশে গেলেন, আপনি যদি কোর্টে থাকেন, অটোমেটিক আপনার নামে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে না, সেলফ রিপোর্ট করে দিলেন। যদি নাও হয়, এই যে আপনি এখান থেকে বেরিয়ে গেছেন এবং 6 মাসের বেশি ইলিগাল ছিলেন, 1 বছরের কম যদি হইতো, তাহলে 3 বছর আপনার সব গ্রিন কার্ড রেডি ইত্যাদি ইত্যাদি সব কিছু, আপনি 3 বছর ঢুকতে পারবেন না। নাম্বার 2, আপনি যেটা আপনার কেস, আপনি 1 বছরের বেশি এখানে ইলিগাল ছিলেন, আপনি দেশে গেলে 10 বছর ঢুকতে পারবেন না। তো এই জিনিসটা না বলে, যখন না জেনে শুনে, আমি শিওর আপনি শুনছেন কিনা জানি না, এটা যারাই করছে তাদের এটা বলা উচিত ছিল। এটা দিয়ে বহু বাগান, ইটস এ ভেরি সেক্সি টপিক, EB3 মানে টাকা পয়সা মানে রাস্তায় উড়ে আর কি। আমি এরকম একটা কাজ পাইলাম না, কারণ আমি করি না। কারণ ওই যে ওই সময়, কারণ আপনার সাথে আমার 2 দিন পরে দেখা হবে জ্যাকসন এসে, আপনার তো সালাম দিলে আপনি সালাম নেবেন না, তখন হ্যান্ডশেক করবেন না, যে আমি আপনার উপরে ট্রাস্ট করছিলাম, কিছু বেসিক ব্যাপার আছে। তো ফলে আপনি এই যে সেকেন্ডটা করলেন, এটার কি হবে, এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন না, দেশে গেলে ফিরতে পারবেন না। কি দাঁড়াইলো? একটাই আছে, নাও ডুবাই দিয়ে এখানে হবে না, ওইসব সব বাদ। এই যে অ্যাসাইলাম ক্লেম, এটার উপর আপনি কিছু করছেন গত 11 বছর, দিয়া দেওয়া দাও, কিচ্ছু করে নেই। ওই যে ওয়ার্ক পারমিট রয়েছে, আমার সব হয়ে গেছে, ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স, কি আমার সব হয়ে গেছে। আর বাবা সব হইলো কি, জাস্ট টেম্পোরারি ব্যাপার। আপনি অ্যাসাইলামটার উপরে কাজ করেন, আপনি কিচ্ছু করেন নাই পর্যন্ত, গিয়ে দেখেন গিয়া কিচ্ছু করেন নাই। তো ওইটার উপরে কাজ করেন, দিস ইজ ইউর অনলি হোপ। হ্যাঁ, আমাকে সালাম দিয়েছিল না, ওয়ালাইকুম সালাম, পছন্দ করে সালাম দিচ্ছেন, বেয়াদবি নিয়েন না, কিন্তু মনে রাখবেন, এবং এটা প্রত্যেকের জন্য একই কথা, যে যারা যারা এগুলো করতেছেন একটু সাবধানে করেন। সাবধানে করার কথা না, মানে আপনি জাস্ট ডবল চিন্তা করেন। যাই হোক, তার মানে ওনার অ্যাসাইলাম নিয়ে এখন বেশি মনোযোগিতা থাকা দরকার। এইটা যে কত বড়, এটা শক্তভাবে না বললে বুঝতেছে না। এরপর আমাদের হাতে সময় কম, আরো 2জন দর্শক হাতে আছে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া আমি হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি কল করছি যে আমার দুইটা বোনের অ্যাপ্লাই করছি 2012 সালে। এখন আমি অপেক্ষায় আছি, তারা ডাকেন না। আমি কি করতাম? 2012 সালে অ্যাপ্লাই। হ্যাঁ, তো এখনো 2012 সালে করেছেন আপনার বোনদের জন্য, এখন হয়তো সময় হয়নি, এখনো ভাই বোনের ক্যাটাগরিতে মানে হয়তো না হ্যাঁ, এখনো। সরি, আমি বলবো না, হ্যাঁ বলেন, অসুবিধা না, নেই। এটা দেখতে হবে না, মানে আমি দেখতে হবে না কি, আমি এক্সাক্ট ডেট জানি না। কথাটা হচ্ছে, প্রথমে আপনি যেটা করেছেন, দুজনের জন্য দুইটা I-130 ইমিগ্রেন্ট পিটিশন করেছেন। ওইটা ইভেন ধরেন আপনি হয়তো কেটে গেছে লাইন, কিন্তু আপনি হয়তো বলবেন যে প্রব্রত হয়ে গেছে গা, হয়ে যাক, কিন্তু এটা একটা প্রেফারেন্স ক্যাটাগরি কেস F4। আপনি visa-bulletin.gov এই সাইটে গিয়ে দেখবেন F4 ক্যাটাগরি এখন কোনটা প্রায়োরিটি ডেট চলতেছে, হয়তো 8, 9। হ্যাঁ, 8ই নভেম্বর 2008। তো ফলে আপনি করেছেন 12, মানে আরো প্রায় 4 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে। ওইখানে অনেক সময় আগেই চিঠি আসে, কিন্তু যখন ওইখানে গিয়ে ওই পয়সা দিতে যাবেন 325, 120, ওইখানে যখন টিপ দিতে যাবেন দেখা যাবে হচ্ছে না, মানে এখনো কারেন্ট হয়নি। হলে প্রথমে আপনাকে টাকা দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, আরও বিভিন্ন সেগুলো আসতেছে। আপনাকে যদি আরও 4 বছর এরকম ওয়েট করতে হয় সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য, আমি অবাক হব না। ফলে এবং উনি এই প্রশ্নটা ওনার জন্য করেন, উনি উত্তরটা জানে, কিন্তু ওনার যে ওই যে বোনরা বসে আছে, ওনার বোনের জামাইরা বলতেছে তোমার ভাই আমাদেরকে নিয়ে যেতে না, এটা না সেটা না, এটা না। কারণ এটা যদি বেন্ডি চাইতেছে উনি, বাংলাদেশে যারা আছে তারা যেন শোনে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আপনার আরো 4 বছরের মতো অপেক্ষা করতে হবে ভিসা বুলেটিন মোতাবেক। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আরিফুর রহমান বলছিলাম, জামাইকা থেকে। জি। হ্যাঁ ভাইয়া, আমার হলে গ্রিন কার্ড, আমি কি দেশে কি গ্রিন কার্ড নিয়ে যেতে পারবো, আইতে পারবো? কোনো অসুবিধা হবে কি? আমার একটু অ্যাটর্নির কাছে আমার জানার ছিল। মানে আপনার গ্রিন কার্ড হোল্ডার আপনি? জি। আচ্ছা, দেশে যেতে চান, যেতে পারবেন কিনা, আসতে পারবেন কিনা, এটাই প্রশ্ন। জি জি জি। অনেক ধন্যবাদ আরিফুর রহমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান। ধন্যবাদ। আপনার গ্রিন কার্ড যদি অ্যাসাইলাম ভিত্তিক হয়ে থাকে, আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত যদি বাংলাদেশে যান, আপনার ওখানে গ্রিন কার্ডটা রেখেও দিতে পারে, না দিতে সেটা করার কথা না, ওই গ্রিন কার্ডের কোনো থাকবে না। ওইটা না করে আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে যদি নিয়ে যায়, আমি অবাক হব না। কারণ আপনি ওই বলেছিলেন যেভাবে করে অ্যাসাইলাম পেয়েছেন যে আপনার দেশে যেতে ভয় আছে, কিন্তু আপনি দেশে যাচ্ছেন। হ্যাঁ, সুতরাং আপনার আর ভয়টয় নাই, আপনি এখন চলে যান, এই জাতীয় একটা ব্যাপার। আচ্ছা, ধরেন আপনি ওইভাবে গ্রিন কার্ড পান নাই, ফ্যামিলি ভিসা বা এমপ্লয়মেন্ট বেসড ভিসা পেয়েছেন, আপনি যে কোনো সময় বাংলাদেশে যেতে পারেন। আপনার প্রশ্নটা বোধহয় ছিল আমি গিয়ে কতদিন থাকতে পারবো। আপনি যেই কদিনই থাকেন না কেন, মানে ধরেন একটা বড় অংশ, হ্যাঁ, কিন্তু আপনি রেগুলার যাচ্ছেন, তারা আপনাকে স্টপ করতে পারে। আপনি দেখি ওইখানেই থাকেন বেশি, কোনো রকমে 11 মাস পরে কোনো রকম একবার। না, উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে যাওয়া গেলে কোনো সমস্যা হবে কিনা, আসলে কতদিন থাকবেন এবং এইখানে আপনার বেসিসটা কি, এখানে চাকরি আছে, ব্যবসা আছে, বাড়ি আছে বা ভাড়া আছে, এখানে আপনার আত্মীয় স্বজন আছে, এগুলা একটা বিশেষ ব্যাপার। এখানে যেহেতু সময় একটু সীমাবদ্ধতা আছে, এর বাইরে আর আমি বললাম না। মোট কথাটা আপনার এটা একটু দেখে শুনে যাওয়া উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আরিফুর রহমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান, আমাদের হাতে সময় নেই, সময়ের ধরতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে, এবং আপনি থাকেন নিউ জার্সিতে, এই রাত্রিবেলা আবার সেখানে ফেরত যাবেন। তারপরেও আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আপনার আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে কথা বলেছি এবং ডিভোর্স পরবর্তীতে কী ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে, সম্পত্তি নিয়ে, সন্তান নিয়ে, নানান কিছু নিয়ে বিস্তারিত আমরা কথা বলেছি এবং কি নিয়মে করলে নিজেদেরকে সুরক্ষা করতে পারবো সেটাও আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।